দুনিয়াব্যাপী তেল নিয়ে অস্থিরতা, এটা নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন। অবশ্যই আপনি চলে আসলেন প্রসঙ্গে, তো আমাকে বলতে হচ্ছে যে তেলের দাম বাড়েনি, সরকার বাড়ায়নি, কিন্তু কি দিতে হচ্ছে, কিছু টাকা বাড়তি দিতে হচ্ছে তাদেরকে খুশি করার জন্য, বকশিশ দিতে হচ্ছে। এই অভিযোগগুলো কিন্তু আসছে লম্বা লাইনে, বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা দেখেছি এই অভিযোগগুলো আসছে, বকশিশ দিতে হচ্ছে। আজ আমরা দেখলাম যে জাতীয় সংসদের অধিবেশনে বেশ উত্তপ্ত ছিল, বেশ আলোচনা জোরালো হয়েছে। সরকার ও বিরোধী দলের যুক্তিতর্কে সংসদ অধিবেশন চলেছে। বিরোধী দলীয় নেতার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে আলোচনা হয়েছে। এখন আজ আমরা দেখলাম জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হান্নান মাসুদ তিনি বলেছেন যে জেনজি 1972 সালের সংবিধান চায় না। যখন তারা গণঅভ্যুত্থানের জন্য গণঅভ্যুত্থান করেছিল, আন্দোলন করেছিল 24-এ, তখন কি আসলে তারা 72-এর সংবিধান চায়নি? সংবিধান বাতিলের জন্য কোনো আবেদন বা তাদের কোনো চাওয়া কি এমন ছিল? ধন্যবাদ। আসলে প্রশ্নটা ঠিক এক্স্যাক্টলি এখানে না। প্রশ্নটা হচ্ছে আপনার ইন্ট্রোতে যেটা বলা ছিল যে বারবার জনগণের অ্যাসপিরেশনগুলো কেন ফেল করে। ইফ আই ক্যান টেক ইউ টু হিস্ট্রি, যে 1949 সালে 23শে জুন যখন আওয়ামী লীগ হলো, তাদের ম্যানিফেস্টো লিখেছিল আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব শামসুল আলম সাহেব। তো ওখানে বলা ছিল যে তারা সবাই কিন্তু পাকিস্তান রাষ্ট্র আন্দোলনের অংশীদার ছিলেন। মাওলানা ভাসানী বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, খন্দকার মোশতাক সাহেব থেকে শুরু করে মনসুর আহমদ সাহেব, সবাই। কেন তারা এই প্রকল্প থেকে সরে আসছেন? কারণ তারা বলছে যে ট্রু পাকিস্তানকে রিপাবলিক করবার যে আইডিয়াটা, সেখান থেকে মুসলিম লীগ সরে গেছে। 71-এ দেখেন আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল 17 এপ্রিল, যেটা অফিসিয়ালি পাশ করেছে আওয়ামী লীগের মন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী ইউসুফ আলী সাহেব, সেখানে যা যা বলা ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা ফ্রি, ডেমোক্রেটিক, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমরা করব। সেই ঘোষণাপত্রের আলোকে যেই দেশটাতে মুক্তির লড়াই হয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, সেই দেশে শেখ মুজিব এসে বাকশাল কায়েম করেছে। যেই নির্বাচনের ফলাফল মানা না মানা নিয়ে দেশ আলাদা হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, নতুন দেশে জন্ম হলো, সেই রকম একটা স্বাধীন দেশে 73 সালের মার্চ মাসে একটা প্রচণ্ড রকম প্রশ্নবিদ্ধ নির্বাচন করলো শেখ মুজিব। যেই মানুষটা গণতন্ত্রের লড়াইয়ের জন্য 13-14 বছর জেল খেটেছে পাকিস্তান আমলে, সেই মানুষটা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। একইভাবে দেখেন নিয়ারেস্ট হিস্ট্রিতে 90-তে, শামীম ভাইরা তখন আরও ইয়াং ক্যাম্পাসে ছিলেন হয়তো, আমাদের যে 3 দলীয় 3টা জোটের একটা কিন্তু কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল, এমওইউ ছিল। এবং দেখেন ওই দলগুলোর কিন্তু সবাই ক্ষমতাতে বিবর্তিত হয়ে কোনো না কোনো সময় ছিল। বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, জাতীয় পার্টি অংশীদার ছিল। তারা সেই রূপরেখা কিন্তু মেনে নেয় নাই। 111-এর সময় দেখেন আওয়ামী লীগ কথা দিয়েছিল যে এই যে এত এত অধ্যাদেশ, এত রিফর্ম, ডক্টর আকবর আলী খানের যে রিফর্ম কমিশন প্রস্তাবনা, এগুলো সব আমরা মেনে নেব। শতাধিক প্রস্তাবনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ অলমোস্ট কোনোটাই মানে নেই, 20-25টা ছাড়া, যেগুলো তাদের সাথে যায় না, সেগুলো ছাড়া তারা কোনোটা মানে নাই। এক্স্যাক্টলি সেম জিনিস দেখেন, আমি যেহেতু রেগুলার ঐকমত্য কমিশনে ছিলাম, সংস্কারের এই কাজগুলোর সাথে আমি অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম, আমি তো দেখেছি সেখানে বিএনপি কীভাবে এই প্রসেসের সাথে ইনভলভ ছিল, মেনে নিয়েছে। উইথ ডিসেন্ট, দেয়ার আর ইস্যুস যেখানে তাদের দ্বিমত ছিল, সব কিছু মেনে নিয়েছে। মেনে নেওয়ার প্রশ্নে নভেম্বরে যখন জুলাই জাতীয় সনদ অধ্যাদেশ হয়, তখন তো বিএনপি বলে নাই যে এটা অন্যায়, এটা সংবিধানের সাথে যায় না, অর্ডার কি সংবিধান কিনা, রাষ্ট্রপতি দিতে পারে কিনা, এইটা সেটা হাবি যাবি। তো এখন প্রশ্ন হচ্ছে যে তখন এই কথাটা তারা বলল না কেন? তখন কি সংবিধানের কথা মনে ছিল না? এবং আজকে বিএনপি নেতাদেরকে আমরা বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, গত 17 বছরের ফ্যাসিবাদী আমলে হাসিনা এবং আওয়ামী গ্যাং যতগুলো 2 নম্বরই 9 নম্বরই কাজ করছে, প্রত্যেকটা কিন্তু সংবিধানের দোহাই দিয়ে করেছে। আমাদের কেয়ারটেকার প্রভিশনটা কীভাবে বাতিল করলো? আওয়ামী লীগের 2008-এর ইলেকশন ম্যান্ডেটে তো ছিল না। আপনাকে তো ম্যান্ডেট নিতে হবে, যদি আপনি একটা সংবিধান সংশোধন করেন অথবা এক্সিস্টিং সংশোধনী বাতিল করতে চান, আপনাকে কোনো না কোনো ফর্মে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে, গণভোটে দিতে হবে। আপনি ইলেকশনের আগেও ম্যান্ডেট নেন নাই, বিজয়ের পরেও গণভোটে দেন নাই, তাহলে আপনি ম্যান্ডেটটা পাইলেন কোথায়? তাহলে এই সংবিধানটা কোত্থেকে আসতেছে? এই যে আপনি কাজগুলো করছেন, তাহলে আজকে এই সংবিধানের দোহাই দিয়ে বিএনপি যে কাজগুলো করছে, সেই প্রসঙ্গে হান্নান মাসুদ কারেক্টলি বলছে যে এই সংবিধানের ফ্রেমে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এটা তো 72 সংবিধানের ফ্যাসিবাদ। অতএব 24-এর গণ অভ্যুত্থান কি করেছে? সেই ফ্যাসিবাদকে তো আন্ডু করেছে।
এর মানে হচ্ছে এই গণ অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন সংবিধান করবার ম্যান্ডেট দিয়েছে। জি, আবার আসবো আপনার কাছে। ডক্টর এস এম শামীম রেজা, আপনার কাছে আসতে চাই, যেমনটা বলছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে 90-এর 3 জোটের রূপরেখায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি, কিন্তু 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি। এবার জাতীয় সনদ ও 31 দফার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এবার বিএনপি, জাতীয় সনদের পরিণতি কি আপনার মনে হচ্ছে যে ওই 3 জোটের রূপরেখার মতোই হতে যাচ্ছে, এমন কি মনে করেন কিনা? না, এমন মনে করা উচিত হবে না। এবং ব্যারিস্টার ফুয়াদ চমৎকারভাবে ইতিহাসের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন, আমি অধিকাংশ তার সঙ্গে একমত। যে এই যে আপনি একটা কথা বলছেন জনপ্রত্যাশা কিন্তু বারবার ধাক্কা খেয়েছে। আমরা সংবিধানে এখনো যেটা আমাদের আছে সেটাও কিন্তু জনপ্রত্যাশার ভিত্তিতে লেখা, এটাই বলা, তাই না, যে উই দ্য পিপল, আমরা জনগণ ইহা করিলাম। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল, পৃথিবীর আরও অনেক সংবিধান হয়তো এই ধরনের লাইন আছে। কিন্তু পরবর্তীতে যতগুলো পরিবর্তন করা হয়েছে, সেটা নির্বাচিত সরকার হোক, অনির্বাচিত সরকার হোক, আর যে ধরনের সরকার হোক, এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু সবাই করেছে। এবং আপনি দেখুন যে অত্যন্ত ত্রুটিপূর্ণ নির্বাচনগুলো বলা হয়েছে নিয়ম রক্ষার্থে, সংবিধান রক্ষার্থে। সুতরাং সংবিধানকে যখন প্রয়োজন হয় তখন প্রত্যেকে আমরা ব্যবহার করি, সেটা বিবেচনায় রেখেই আমাদের আলোচনা করতে হচ্ছে। এখন আপনি যে প্রশ্ন করেছেন, এর একটা হয়তো জনপ্রিয় উত্তর দেওয়া যেতে পারে যে হ্যাঁ, ইতিহাসের প্রবণতা দেখে তো মনে হয় যে করবে না, কিন্তু উত্তরটা সেরকম হওয়া উচিত কিনা সেটাই একটা বড় প্রশ্ন। আমার কাছে মনে হয় এই সরকার গঠনের আগেও কিন্তু আমরা এই প্রসঙ্গ উল্লেখ করেছিলাম যে এই সরকার আসার পরে তার দুটো জিনিসের বড় ধরনের চ্যালেঞ্জ হবে। একটা হলো স্বাভাবিকভাবে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট কি ছিল সংবিধান সংক্রান্ত, এই ব্যাপারে কি আপনার মন্তব্য শুনতে চাই। না, এখানে আসছে এর প্রসঙ্গে যে দুটো বড় জায়গা আমরা চিহ্নিত করেছিলাম। একটা হলো যে একটা বড় ধরনের অব্যবস্থাপনা থেকে এই সরকার আসছে, অর্থাৎ তাকে তো অর্থনীতি, অন্যান্য উন্নয়ন পরিকল্পনা, সেটা তো তার থাকবেই, তার নিজের দল ঠিক করা। অন্য অর্থে যে আলোচনাটা আমরা আজকে করছি যে এই রায়ের ব্যাপারে কি হবে, গণভোটের প্রসঙ্গে কি হবে, এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, এখানে তো 3টা জিনিস আমি দেখি। একটা হলো জুলাই সনদের যে বিষয়গুলো সবাই একমত, আমি কোনটা একমত হয়েছে কোনটা একমত হয়নি আমি সেই আলোচনায় যাচ্ছি না। একমত হওয়ার তালিকাও তো বিশাল, এবং আংশিক একমতের তালিকাও একেবারে ছোট না। তারপরে বিএনপির নিজের এজেন্ডা আছে, তার নিজের দফা আছে, এবং সে একটা বড় ম্যান্ডেট পেয়ে সরকার গঠন করেছে। যখন এই ধরনের সরকার গঠন হয়, আপনি 90-এর কথা বললেন, 90-এর পরেও এরকম হয়েছে, এরও পূর্ববর্তীতে এরকম দৃষ্টান্ত আছে, পৃথিবীর অন্যান্য দেশের দৃষ্টান্ত আছে যে ম্যান্ডেটের আবার একটা জোর তৈরি হয় যে আমার নিজেরও তো দফা আছে, অথবা আমি কোনটা করব না করব সেই জন্য একটা সময় নেওয়ার কিংবা একটা কর্তৃত্ব দেখানোর একটা প্রবণতা কিন্তু থাকতেই পারে। আরেকটা হলো গণভোটের রায়, যে জনগণ আপনাকে তো একটা সম্মতি দিয়েছে, সেটার ভিত্তিতে কি করবেন। আমি যদি বিএনপির সবচেয়ে লিবারেল বক্তব্যটা ধরি সালাউদ্দিন সাহেবের কাছ থেকে, ফুয়াদ আছেন আইনের মানুষ, আরো ভালো বলতে পারবেন, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে লিবারেল বক্তব্যটা এইটা যে তাদের ভাষ্যমতে যে গণভোট আমাকে একটা সম্মতি দিয়েছে, এখন আমি সংসদে গিয়ে ঠিক করবো, তাই না? ফলে এইটাই ওনার বক্তব্য ছিল। তো যদি এই জায়গা থেকে ধরি, আমার কাছে মনে হচ্ছে যে এটা অধিবেশনের পর অধিবেশন হবে। আপনি কি প্রসিডিওরে করলেন এটা নিয়ে আলোচনা হতে পারে, যে আগে অন্য আলোচনা পরে আলোচনা, এটা খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আপনার উত্তরটা আমি এটাই দিয়ে শেষ করব, যে বিএনপির পার্লামেন্টের অভ্যন্তরে এবং পার্লামেন্টের বাইরে দুই জায়গাতে বসা প্রয়োজন। সবকিছুই যে একেবারে ওখানে আলাপ আলোচনার মাধ্যমে কয়েক ঘন্টায় হবে, আমরা দেখব টেলিভিশনে, তা না। কিন্তু এটা একটা বড় সমস্যায় পরিণত হতে পারে যদি এটা সমাধান না হয়। আচ্ছা, ডক্টর এস এম শামীম রেজা, আবার আসবো আপনার কাছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে বলেছেন যে আমাদের সংবিধান সংশোধনের জন্য আমরা সংসদে আসিনি, আমরা সংবিধান সংস্কারের জন্য এসেছি। এখানে আমাদের কারো ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই যে দুটি নির্বাচনের মাধ্যমে আমরা এই জায়গায় এসেছি, একটা গণভোট, একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তো এই যে ভিত্তি, যে গণভোটের যে ভিত্তি, আদেশ, জুলাই সনদ এবং বাস্তবায়নের যে আদেশ, সে আদেশকে অমান্য করা হচ্ছে এমন অভিযোগ তিনি তুলেছেন, এবং এই আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হচ্ছে। সংসদ তার সদস্য নির্বাচন করেছে, এখন আপনিও তো নির্বাচনে অংশ নিয়েছিলেন, প্রার্থী ছিলেন, হ্যাঁ এর পক্ষে ছিলেন। আপনি কি সংসদে সংস্কার পরিষদের সদস্য হিসেবে ভোটারদের কাছে কোনো ভোট চেয়েছিলেন, নাকি সংসদ সদস্য হিসেবে চেয়েছিলেন? দুটোর জন্যই চেয়েছেন। পোস্টারে দুটোই লেখা আছে, গণভোটে হ্যাঁ দিন, মার্কায় ভোট দেন, দুটাই লেখা আছে। দেখেন, আপনার শুরুর প্রশ্ন চলে যায় যে ম্যান্ডেট 72-এর সংবিধান আন্ডু করবার ম্যান্ডেট আছে কেন? ইয়েস, আছে। আপনি যদি 24-এর গণ অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশের দেয়াল লিখন দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, দেয়ালে দেয়ালে লেখা ছিল। আমাদের তরুণরা হাজারে হাজারে লাখে লাখে এই বিষয়ে স্লোগান দিয়েছে। নতুন পলিটিক্যাল, এই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টটা কি, হোয়াট ডাজ ইট স্টার্ট ফ্রম,
এইটা শুরু হয় হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, রাষ্ট্রের সাথে তার নাগরিকের যে সামাজিক চুক্তি আছে এইটাকে রিভাইজ করবার মধ্য দিয়ে হয়। এবং এজন্যই দেখেন আজকে ফ্রান্সে 5th রিপাবলিক চলছে। কেন? কারণ তারা 1789-এর ফ্রেঞ্চ রেভলিউশন থেকে বের হয়ে এসে তারা নতুন করে তার রাষ্ট্রের সাথে সোশ্যাল কন্ট্রাক্ট রিভাইজ করেছে। আমার যে সোশ্যাল কন্ট্রাক্ট, মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, এইটা অকার্যকর প্রমাণিত হয়েছে। এই জন্য আমরা কি করছি, আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই তরুণরা বলবার চেষ্টা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেইটার মধ্যেই লাইজ রিফর্মিং দ্য কনস্টিটিউশন, ওইটার মধ্যেই আছে যে আপনার 72-এর সংবিধান আন্ডু করতে হবে, এবং এটার মধ্যেই আছে গণ অভ্যুত্থানকে ম্যাটেরিয়ালাইজ করা। এখন প্রশ্ন হচ্ছে এটা কি লেখা ছিল কিনা, কেউ স্লোগান দিয়েছে কিনা, প্ল্যাকার্ড দিয়েছে কিনা, ব্যাপারটা হচ্ছে এটা খুব সিলি কোশ্চেন। এবং এইটাকে যারা ছোটোভাবে বলার চেষ্টা করছে, এটা হচ্ছে একটা পলিটিক্যাল সেটেলমেন্টকে আপনি কনস্টিটিউশনালের দোহাই দিয়ে করবার অথবা না করবার চেষ্টা করছেন। সমস্যাটা রাজনৈতিক, এটা একটা রাজনৈতিক বন্দোবস্ত, জুলাই জাতীয় সনদ, এটা সংবিধানের প্রশ্ন না। অতএব রাজনৈতিক প্রশ্ন সংবিধান দেওয়া হয় না। সংবিধান, আমাদের 72-এর সংবিধান কারা বানিয়েছে? 70-এর পাকিস্তানের পরিষদের এমপি হবার জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তারা না? তাহলে 70-এর ফ্রেমওয়ার্ক, লিগ্যাল অর্ডিন্যান্সের ফ্রেমওয়ার্ক কী ছিল? পাকিস্তান, অখণ্ড পাকিস্তান রাষ্ট্রের সভরেন্টি, কনস্টিটিউশন সেফগার্ড করবার জন্য তারা তো এমপি হয়েছিলেন। তাহলে তারা কিভাবে 72 সালে এসে সংবিধান করলেন? তারা কিভাবে যুদ্ধের ঘোষণা দিলেন? ওয়াজ ইট নট অ্যাক্ট অফ ট্রিজন? এটা কি রাষ্ট্রদ্রোহিতা ছিল না? ছিল তো। তাহলে তখন কেন প্রশ্ন করা হয় নাই যে আপনি তো 70 সালের এমপি ছিলেন, এটা কিভাবে হইল? ম্যান্ডেট নিয়েছিলেন? 72 সালে যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হয়েছিল তারা কারা ছিল? তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা করবার মধ্য দিয়ে হচ্ছে 24-কে অস্বীকার করা, ছোট করার চেষ্টা করা হচ্ছে। প্রশ্ন চলে আসছে যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে সরকারি দল গণরায় মানছে না। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে জানতে চাই যে তারা বিএনপি সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে, সরকারি দল গণরায় মানছে না। এখন চাইলে কি কেউ নিজের মতো করে সংবিধানকে ব্যাখ্যা করতে পারে কিনা, এই বিষয়ে কি বলবেন? সংবিধান ব্যাখ্যা করবার সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে, ইটস নট এ কনস্টিটিউশনাল কোশ্চেন। আপনি কলার স্বাদকে মিষ্টি, আমের স্বাদকে সেটাও মিষ্টি, আঙ্গুরের স্বাদ সেটাও মিষ্টি। এখন যদি আপনি প্রশ্ন করেন যে কোনটা বেশি মিষ্টি, ইজ ইট এ রাইট কোশ্চেন? 3টা সেপারেট ফলের মিষ্টতা একটা দিয়ে আরেকটাকে আপনি জাজ করতে পারবেন কিনা, অথবা এটা চিনি সাপেক্ষে মিষ্টতা কিনা, অথবা রসমালাই রসগোল্লা সাপেক্ষে মিষ্টতা কিনা, প্রত্যেকটা আলাদা প্রশ্ন, প্রত্যেকটার মিষ্টতা সেপারেট প্রশ্ন। অতএব একটা রাজনৈতিক প্রশ্নকে আপনি সাংবিধানিক উত্তর দেবার চেষ্টা করছেন, ইটস এ মানে কাইন্ড অফ এ গাদ্দারি, বেইমানির মতো প্রশ্ন আর কি। পাকিস্তান আমাদের যুদ্ধ হয়েছে কেন? 71 যুদ্ধ হলো কেন? একটা রাজনৈতিক সংকট, আওয়ামী লীগ ভোটে জিতছে, তাকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি জান্তারা কি করেছে? একটা মিলিটারি অপশনে গেছে। আলটিমেটলি যা হওয়ার তাই হয়েছে। আপনি প্রত্যেকটা ক্রাইসিসে দেখেন, পলিটিক্যাল ক্রাইসিস যদি আপনি দুষ্টামি করার চেষ্টা করেন, কেয়ারটেকার প্রভিশন কেন বাতিল করেছে? হাসিনা বারবার সংবিধানের কথা বলেছে না, যে সারা দুনিয়াতে তো নির্বাচিত সরকারের অধীনে ভোট হয়, সেই ভোট তো সবাই মেনে নেয়, তাহলে আমরা কেন পারবো না? তো ফাইন, তো কনস্টিটিউশনে তো ঠিক করেছে, তো সাংবিধানিকভাবে ঠিক করার পরে আবার ভারতে পালাইতে হলো কেন? তাহলে প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক প্রশ্নের সমাধান সংবিধানে খোঁজার, এটা একটা পিওর স্টুপিডিটি আর কি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আবার আসবো আপনার কাছে। শহীদুল ইসলাম বাবুল, এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার শুধু জুলাই সনদ নয়, তাদের নিজেদের ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের নীতিও মানছে না। সরকারের প্রাথমিক কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা পুরনো দলীয়করণের দিকে হাঁটছে। এখন 90-এর 3 জোটের রূপরেখায় বাস্তবায়নে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি, আবারও কি সেই একই পথে হাঁটছে কিনা? না, 90-এর প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একটা। 90-এর অনেক গুলাই বাস্তবায়ন, যেমন আপনার সংবিধানিক এই পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটা তো 90-এর একটা কমিটমেন্ট ছিল, গুরুত্বপূর্ণ কমিটমেন্ট, সব দল মিলে আমরা সেটা পালন করেছি। এখন আসলে এইবারের কথায় বেইমানি, গাদ্দারি, মুনাফিকি, 1 মাসের একটা সরকার, 1 মাসের কয়েকদিনের সরকার, এটা এই পুরনোই ভাষা। আওয়ামী লীগের আমরা যেই ভাষা বলতাম একই ভাষা শুরু হয়ে গেছে। ভাবখান এমন যে বিএনপি গণহত্যা করেছে, বিএনপি হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে ফেলছে, 1 মাসের মধ্যে বিএনপি গণবিরোধী ভূমিকা অবতীর্ণ হয়েছে। এই ল্যাঙ্গুয়েজ, এই রাজনীতি, এই ভাষা দয়া করে আমরা একটু ক্ষান্ত দিয়ে আমরা দেশের প্রয়োজনে, মূল কথাটা হলো সংস্কার। এইটা নিয়েই তো যত বিতর্ক, সংস্কার। তো সংস্কার বা যেটা বললো ফদ ভাই, পলিটিক্যাল সেটেলমেন্ট,
এই পলিটিক্যাল সেটেলমেন্টটা একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। আমরা তো পলিটিক্যাল একটা সেটেলমেন্টের মধ্যে গিয়েছিলাম, সমস্ত রাজনৈতিক দল একটা চার্টার করেছি, জুলাই চার্টার করেছি, তো স্বাক্ষর করেছি সবাই মিলে ঐক্যমত্য হয়ে। সেখানে কি ছিল, কিছু নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপির ছিল, ওনাদের জামাতের ছিল, সব দলের ছিল। হ্যাঁ, তার মানে কি এই নোট অফ ডিসেন্টের প্রয়োজনটা কেন? নোট অফ ডিসেন্ট যে যারা ম্যান্ডেট পাবে তারা এই নোট অফ ডিসেন্ট ইচ্ছা করলে পালন করতেও পারে বা করবে না বা নাও করতে পারে, এই তো আপনার নোট অফ ডিসেন্টের কারণ। এর কারণে নোট অফ ডিসেন্ট দেবে, সেটা তো কোনো গোপনীয় বিষয়ও না, মানুষকে জানিয়ে যে আমরা এই বিষয়ের সাথে একমত না, এবং মানুষ সেটা জেনে বুঝে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, ওনাদেরকে দেয় নাই। ওনারা যে বক্তব্য রাখছেন আমাদেরকে জেনে বুঝে মানুষ ম্যান্ডেট দিয়েছে। তাহলে আমরা যে জুলাই চার্টারটা সই করলাম, আমি কি সেই জায়গায় আছি? বিষয়টা কিন্তু দুইটা, একটা হলো সংবিধান সংস্কার আদেশ, আর একটা হলো জুলাই চার্টার। সংবিধান সংস্কার আদেশ এবং জুলাই চার্টারের মধ্যে তো পার্থক্য আছে, ব্যত্যয় আছে, যেটা আমরা সই করিনি, যেটা আমরা এগ্রি করিনি। এখন আপনি জোর করে আপনি আমাকে চেরোতা খাওয়াইতে চাচ্ছেন, কেন খাওয়াবেন? আমি এই সংবিধান সংস্কার আদেশ যেটা বলছি, আমরা বলছি এটা অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে, জি। এর কোনো ব্যত্যয় হবে না। কিন্তু আপনি সংবিধান সংস্কার আদেশ, যেটা আদেশটা একটা অবৈধ, আপনি ধরেন এই সরকার সংবিধান মানছে না, সংবিধান ছুঁড়ে কোনটা ফেলে অক্ষরে দিবেন, অক্ষরে পালন হবে? যেমন যেমন কোনটা পালন হবে না? না, আপনি বলছিলেন সেই কথা প্রসঙ্গে বলছি, মানে কোন বিষয়ে আসলে আপনাদের দ্বিমতটা হচ্ছে যে জুলাই না, সনদে যেমন sign একটা করেছেন বলি, আপনারা। আপার হাউস, জি, আমাদের উচ্চকক্ষ। আপার হাউসের বিষয়ে আমরা একমত হয়েছি অর্ধেক। কিছু পার্থক্য হ্যাঁ, রয়েছে। পার্থক্যটা হলো যে ওনরা বলেছে ভোটের সংখ্যা, ভিত্তিতে, হ্যাঁ, হ্যাঁ, আর আর আপনারা আমরা বলেছি আসনের ভিত্তিতে। আসনের ভিত্তিতে। পার্থক্য এই জায়গায়, সেটা তো আমরা আগেও বলেছি, ভোটের আগেও বলেছি, এটা জেনে মানুষ আমাকে ভোট দিয়েছে, এটা মানুষ জেনে আমাকে ভোট দিয়েছে, এবং এটা আমার 31 দফার মধ্যেও আছে, এটা আমি ব্র্যান্ডিং করেছি দীর্ঘদিন ধরে। তো এখন ওরা বলতেছে যে আমার আদেশ অনুযায়ী এটা হতে হবে, এটা তো আদেশ অনুযায়ী হতে পারে না। আমার আচ্ছা। বক্তব্য সেটাই, সেই জায়গাটাই। তো সেই জন্য এটা নিয়ে মাঠ গরম করা, হঠাৎ করে সরকার পতনের ডাক দেওয়া, নির্বাচনের আগেও বলছে বিএনপি এমন একটা গণবিরোধী রাজনৈতিক দল যাদের সরকার নির্বাচনের আগেই তাদের পতন মানুষ চায়। নৌকা সংবিধান নিয়ে কি বলবেন? এই যে না, আজকেও যেমন সেই জন্য আলোচনা হয়েছে পলিটিক্যাল সেটেলমেন্টটা খুবই 72 আর সংবিধান চায় না Gen Z। সংবিধানের যে বিষয়টা, মানে ওই গোস্ত খাই না গোস্তের ঝোল খাই, বিষয়টা এরকম। আপনি এ পর্যন্ত সব সংবিধান মেনে এসেছেন, হাসিনা চলে গেছে, আপনি হাইকোর্টের কাছে, উচ্চ আদালতের কাছে গেছেন, হাইকোর্টের আর্টিকেল 6 অনুযায়ী রাষ্ট্রপতি একটা নিয়েছে, ডিরেকশন নিয়ে সরকার গঠিত হয়েছে সাংবিধানিকভাবে। সেই সরকার নির্বাচন দিয়েছে সাংবিধানিকভাবে, সেই সরকারকে দিয়ে আপনি অনেকগুলো অধ্যাদেশ তৈরি করেছেন, আপনি সেই সরকারকে শপথ নিয়েছেন, আপনি সেই সরকারের সেই রাষ্ট্রপতির সাথে কাজ করেছেন, আপনি সব সংবিধান মেনেই আমি সব পর্যন্ত এখন পর্যন্ত করেছি। এখন আপনি আবার সংবিধান করতেছেন, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ, এই সংবিধান আপনিও সংস্কার চান, আমিও সংস্কার চাই। আপনি আমাকে বারবার বলার চেষ্টা করছেন আমি সংস্কার বিরোধী, আমি সংস্কার করব না, আমি গণবিরোধী ভূমিকা অবতীর্ণ হয়ে গেছি, 1 মাসের মধ্যে আমি উল্টাপাল্টা হাঁটছি। উল্টাপাল্টা যদি হাঁটতাম তাহলে আপনি বিরোধী দল, এটা তো এখনো জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই, তার আগেই আমরা বলেছি যে আপনি একজন আপনাদের ডেপুটি পরিকল্পনা স্পিকার এখন দেন, কি তাহলে? ডেপুটি স্পিকার দেন। প্রতিদিন সংসদে যে না, এই যে আলোচনাটা উঠছে আমি বারবার। বলছি 130টা অধ্যাদেশ রাষ্ট্রপতির যে অর্ডিন্যান্স, এই সময়কালে এই অর্ডিন্যান্সগুলো পাশ করার ব্যাপার আছে। পাশ করার পরে আমরা এই যে ওনরা যেটা সংবিধান সংস্কার আদেশ বা সংবিধান পরিবর্তন যে এই শপথ নিতে বলছে আমাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সেটাও প্রয়োজনে আমরা নিব না, সেটাও তো বলিনি। সেটাও তো সাংবিধানিকভাবে আমরা সংসদে, ইটস এ সভরেন পার্লামেন্ট, এতদিন এর উপরে পর্যন্ত না আসলে অস্বীকার করে এসেছে যে নেবেন না। আমার কথাটা একটু শেষ করতে জি, জি, দেন। অবশ্যই, এইটা নির্বাচন হয়েছে, সভরেন পিপুল ভোট দিয়েছে, সভরেন একটা পার্লামেন্ট হয়েছে, এই পার্লামেন্টের উপরে তো আপনি আর আমি না, আমরা কেউ না। তাহলে এই পার্লামেন্ট তো ডিসিশন নিবে, এই পার্লামেন্ট তো গণবিরোধী ভূমিকা অবতীর্ণ হয়নি, পার্লামেন্টের সরকারি দল আছে, বিরোধী দল আছে, আমরা আলোচনা করব, আমরা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করব, সংবিধানে যে গণবিরোধী বিষয়গুলো অন্তর্ভুক্ত করে প্রয়োজনে আমরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে তো আমরা শপথ নিতে পারি। জি, এটাও তো বিএনপি নাকচ করে দেনি, এখনই তো বলবার সময় এটা এসে যায় না। এটা একটা নতুন তথ্য। আসলে সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা কি একমত হয়েছেন? আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে বিএনপির বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিনা যে নতুন করে তারা শপথ নেবেন, এতদিন পর্যন্ত যেহেতু নেননি। ব্যারিস্টার ফুয়াদ। না, এখন মানে বিষয় হচ্ছে যে বাবুল ভাইকে যদি এখন আমি বলি যে ওনারা সংবিধান লঙ্ঘন করার গত 16 মাসের সবচেয়ে বড় বেশি বেনিফিশিয়ারি, সংবিধানটা লঙ্ঘিত হয়েছে বলেই ওনারা আজকে ক্ষমতা এসছেন। কিভাবে আসছেন দেখেন, হাসিনা তো বলছে সে রিজাইন করে নাই, হাসিনা বলছে না, ভিডিও বক্তব্যে বলেছে আমি রিজাইন করি নাই। তো রিজাইন না করলে বাই ডিফল্ট 24-এর পার্লামেন্ট তো ভ্যালিড হয় 29 পর্যন্ত, 28-এর শেষে 29-এর শুরুতে নির্বাচন হবে। হাসিনার ম্যান্ডেট ছাড়া প্রেসিডেন্ট কীভাবে সংসদ ভেঙে দিল, 24-এর সংসদ কীভাবে ভেঙে দিল?
106 কে রেফার করতে পারে? এই যে বারবার বলছে যে সংবিধান মোতাবেক ইউনূস সরকার তৈরি হয়েছে, 106 এর এই রেফারেন্সটা কে লিখতে পারে? প্রাইম মিনিস্টারকে লিখতে হয়, অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার। কোশ্চেন করব নাকি সরি ইন্টারাপ্ট হয়ে যাবে? বলেন। তাহলে আপনি অধ্যাদেশগুলো প্রেসিডেন্টকে কেন দেওয়া হয়েছেন? আসতেছি, শপথটা আপনি কেন প্রেসিডেন্টকে দেন? উত্তর দিচ্ছি এটা। এখন প্রশ্ন হচ্ছে 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, 6 তারিখে বিএনপির অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টেড হয়ে গেল আসাদ ভাই। কিসের ভিত্তিতে হইল? কে অ্যাপয়েন্ট করলো? তার জুরিসডিকশন কি? এটা প্রাইম মিনিস্টারের সাথে একটা ইনভলভমেন্ট আছে না রাষ্ট্রের? অ্যাটর্নি জেনারেল কে অ্যাপয়েন্টেড হবে? চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশন পালায় চলে গেছে, নতুন প্রধান বিচারপতি হইল, কে অ্যাপয়েন্ট করলো? প্রসেস বলে দেওয়া আছে না, প্রধানমন্ত্রী অমুকের সাথে তমুকের পরামর্শ করিয়া রাষ্ট্রপতি এইগুলো সেগুলো করবে। বাজেট কোথায় প্রেজেন্ট হওয়ার কথা ছিল 2025 সালে? পার্লামেন্টে হওয়ার কথা না? বাজেট কোথায় পাস হয়েছে? বিটিভিতে আর উপদেষ্টা পরিষদে। ইফ আই ক্যান ক্যারি অন, আমরা দেখেছি 60+ প্রভিশন অফ দ্য কনস্টিটিউশনস মানার কোনো সুযোগ ছিল না, জাস্ট গন। আপনি নির্বাচন কিসের ভিত্তিতে দিলেন? এই যে নির্বাচনটা হয়ে গেল, যেই আদেশ অধ্যাদেশকে দিয়ে আপনি জুলাই জাতীয় সনদকে ভ্যালিডিটিকে চ্যালেঞ্জ করছেন, লেজিটিমেসিকে প্রশ্ন করছেন, একই প্রসেসে তো জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ একই প্রসেসের মধ্য দিয়ে তো নির্বাচনটা আসছে। তাহলে গণভোটকে আপনি মানছেন না, কিন্তু জাতীয় নির্বাচনকে মানছেন। মানে এটা হচ্ছে যে আমার যতটুকু দরকার অতটুকু আমি মানছি, কিন্তু এটা দরকার মানছেন নেই। নাকি বলছেন তারা? না, ওইটা তো মানছেন না, তারা তো প্রেসিডেন্সিয়াল ভ্যালিড বলছেন না, মাত্রই তো বলছে। মাত্রই তো বললেন যে সংস্কার পরিষদের শপথ নেবেন না, তারা বলেননি, কিন্তু তারা এর পরিকল্পনা করছেন, এমন কথা বললেন। ওইটা তারা বলছে, বাট নিব, সেটা যদি নেওয়ার প্রয়োজন হয় প্রয়োজন আমরা নিব। সংবিধান সংস্কারটা তো আমাদের মূল প্রয়োজন, সেই সংস্কারটা যদি আমরা করতে পারি এবং যদি সেটা সংবিধান অন্তর্ভুক্ত করে আমরা সংসদে আলোচনা করে, তো প্রয়োজনে আমরা পরে নিব, আচ্ছা, না হয় না নিব যদি প্রয়োজন না হয়। সেই কারণে হচ্ছে সংবিধান ছিল না 24 মে মাস থেকে, জুলাই থেকে। এখন প্রশ্ন হচ্ছে সার্টেনলি এত সংবিধান প্রিয়তা এটা বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে। এবং আমি যেটা দেখি, আমি তো 31 দফা পড়েছি ভালোভাবে, 31 দফার লঞ্চিংয়েও আমি বিএনপির প্রোগ্রামে ছিলাম। There was nothing in the National July Charter that harms BNP's interest. Nothing. যেটা এটা বাস্তবায়ন হইলে বিএনপির রাজনীতি থাকে না, বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপির ক্ষতি হবে, কিছু দেখতে পাচ্ছি না। মানে আমি সিম্পল কোনো কমন সেন্স রিজন খুঁজে পাই নাই যে বিএনপির এখানে লসটা কোথায়। তাকে তো একটা দে হ্যাভ টু কাম আপ উইথ সাম ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, যে এটা করলে জাতির কি ক্ষতি, রাষ্ট্রের কি ক্ষতি, আমাদের কি ক্ষতি। বরং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন এই বিতর্কটা জিয়ায় রাখার মধ্যে যেটা হচ্ছে, বিএনপি আননেসেসারিলি আনপপুলার হচ্ছে, একদমই প্রয়োজন নাই তার। কারণ এই টোটাল জুলাই চার্টারের স্টার্টিং তো বিএনপির আমলে হয়েছে। ম্যাডাম জিয়া আপনার 2023 সালের সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, বিএনপি 31 দফা দিয়েছে, যুগপদে যার যার দলীয় জায়গা থেকে আমরা রাষ্ট্রের সংস্কার প্রস্তাবনা দিয়েছি। অতএব ইটস এ কন্টিনিউশন অফ বিএনপির পলিসিস। তাহলে সেইখানে কেন তারা এই আপত্তিগুলো তুলছে, এর ন্যূনতম কোনো কমন সেন্স ব্যাখ্যা আমি খুঁজে পাই নাই। তাহলে এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এটাকে চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে যেটা হচ্ছে, বিএনপি তার গভর্নমেন্টের লেজিটিমেসিকে কোশ্চেনেবল করছে। প্রধানমন্ত্রী অবৈধ হয়ে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন অবৈধ হয়ে যাবে যদি একই প্রসেসে এটা চলে। আবারও আসবো আপনার কাছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডক্টর এস এম শামীম রেজা, আপনার কাছে আসতে চাই যে বিএনপি তার লেজিটিমেসি হারাচ্ছে কিনা, এই প্রসঙ্গে কিছু যোগ করতে চান কিনা, তারপরে আমি আপনার সাথে অন্য একটি প্রসঙ্গে আলাপটা করবো, এই বিষয়ে কিছু যোগ করতে যাচ্ছেন কিনা। না, লেজিটিমেসি হারাচ্ছে বলে সেটা মনে করি না। উনি আসলে বোঝাতে চাইছেন যে তার যে গ্রহণযোগ্যতা এবং তার যে জনপ্রিয়তা সেটা হয়তো প্রশ্ন, লেজিটিমেসি তো ভিন্ন জিনিস। এবং একটা জিনিস হলো যে আমরা খুব সৌভাগ্যবান যে পৃথিবীর একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা এই আলোচনা করতে পারছি এখানে বসে। পৃথিবীর অনেক দেশে এই মুহূর্তেটা করতে পারছে না। এবং আমার এই ধারণা হয় যে আলোচনা আমরা সম্ভবত আরও অনেক দিন ধরে করব, এবং এটা সমান্তরাল আলোচনা। কারণ যেটা ফদ ভাই বলছেন সেটা কিন্তু পুরো একমত। আপনি যদি আইনের দিক থেকে দেখেন তাহলে এটা একটা ধারায় যাবে, আর যদি আপনি আইনের বাইরে এসে দেখেন তাহলে আবার আর একটা ধারায় যাবে। এখানে একদম বাবুল ভাই আসার আগে আমরা এই কথা বলছিলাম যে বিএনপি একটা বড় ম্যান্ডেট নিয়ে এবং তার দফার ভিত্তিতে প্রচার অভিযান চালিয়ে কিন্তু ভোটটা নিয়েছে, সেটা একটা বাস্তবতা। আবার একই সঙ্গে ফদ ভাই যেটা বলছেন সেটাও কিন্তু আর একটা বাস্তবতা। এবং ওই পুরো সময় অন্তর্বর্তীকালীন সরকারের যদি পুরো সময়টা দেখেন, আমরা কিন্তু একটা মিশ্র পদ্ধতিতে ছিলাম। যখন আমাদের নেসেসিটি ডক্ট্রিন দরকার পড়েছে আমরা সেটা ওই পরিস্থিতির সাপেক্ষে বিশ্লেষণ দিয়েছি, যখন সংবিধানের দরকার পড়েছে তখন আমরা সংবিধান থেকে নিয়েছি। তাই আমরা কিন্তু মিশ্র রীতিতে, এটা মানতেই হবে। আমরা একক কোনো রীতিতে ছিলাম না, আগে তত্ত্বাবধায়কের মতো না। সো দুটোর মাঝামাঝি। এখন অনেকটা আপনি যদি ওই প্রসঙ্গে বলেন যে লেজিটিমেসির প্রশ্নে, যে সম্ভবত বিএনপি যেটা করতে চাইবে এই মুহূর্তে, আমি যেটা শুরুতেই বলছিলাম, যেটা আপনার আজকের অনুষ্ঠানের হয়তো ফোকাস না,
যে বিএনপি এখন অনেক বেশি জোর দেবে তার উন্নয়ন কর্মকাণ্ডের উপরে, তার ওয়েলফেয়ার ইকোনমির উপরে। আচ্ছা, উন্নয়ন কর্মকাণ্ডে একটু আসতে চাই আমি, আপনার এই মন্তব্যটা শেষ করার কথাটা পরে আমি আসবো। 30 সেকেন্ডে শেষ করে। অতএব যদি আপনি জনপ্রিয়তা নিরিখে দেখেন, বিএনপি হয়তো চেষ্টা করবে যে আমি তো জনগণের কাছে জনপ্রিয় থাকছি, তাই না, আমজনতার কাছে জনপ্রিয় থাকছি, কিন্তু পার্লামেন্টে আসা এবং এটার আইনি বিষয় বা এটা লেজিটিমেসি, এটার দায়িত্ব, এটার ম্যান্ডেট, সেটা আবার আরেকটা কিন্তু আলোচনার একটা জি, বিষয়। এখানে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসছি যে ঈদের সময়, একটু ভিন্ন প্রসঙ্গে আসছি, ঈদের সময় আমরা প্রতি বছরে দেখি যে সড়কে মৃত্যুর হার অনেক বেড়ে যায়। এবারও একই ঘটনা, খুব নতুন কিছু না। পবিত্র ঈদ উল ফিতরের আগেও পরে গত 10 দিনে দেশের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 274 জন। আমি আবার বলি 274 জন নিহত হয়েছেন। মৃত্যুর এই হিসাবটা যদি আমরা একটু সার্ভে করি, দেখি যে এই নিরাপত্তা, সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন, তাদের দেয়া তথ্য মতে 17 মার্চ থেকে 26 মার্চ ভোর পর্যন্ত দেশে 342টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এখন প্রতি বছর দেখা যায় 5000-এর মতো মানুষ মারা যায় এই সড়ক দুর্ঘটনায় এবং 10,000-এর মতো মানুষ আহত হয়। অনেক যুদ্ধেও, আপনি যেটা বলছিলেন ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যেও আমরা এইসব নিয়ে আলাপ করছি, সংবিধান নিয়ে আলোচনা করছি, অনেক যুদ্ধের মধ্যেও দেখা যায় এত মানুষ মারা যায় না আমাদের দেশের সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়। এখন এই যে নতুন সরকারের নেয়া পদক্ষেপগুলো এবারের ঈদে আপনার কাছে কি যথেষ্ট মনে হয়েছে, যে সড়ক দুর্ঘটনা ঠেকাতে কোনো পদক্ষেপ কি তারা নিয়েছিল? আমি এইবার একটু বাবুল ভাইয়ের পক্ষে দাঁড়াবো। একটা পদক্ষেপ 1 মাসে কোনোদিন হয় না। মানে সড়ক দুর্ঘটনার সাথে সড়কের ব্যবস্থাপনা যুক্ত, সড়কের নির্মাণ যুক্ত, সড়কের চালক যুক্ত, মালিক যুক্ত, পরিবহন যুক্ত, ব্যক্তি যুক্ত এবং নেটওয়ার্ক বা যুক্ত, সড়কের শৃঙ্খলা ফেরাতে সব মিলে না। আমরা যদি প্রশ্ন থেকে সরে যাই তাহলে আমরা উত্তর দিতে পারবো না। সেটা কোনো একটা সরকারের পক্ষে 1 মাসে করা সম্ভব না। আমাদের দেখতে হবে যে সরকার অতি কিছু বলছে কিনা, মানে যেটা তার ক্যাপাসিটির বাইরে এরকম কোনো কিছু সে বলেছে কিনা। কারণ কোনোভাবে এটা সম্ভব না, এটা 1 বছরও সম্ভব না, এটা 5 বছরে আপনি সংখ্যা নামাতে পারবেন না। কারণ যে পরিমাণ মানুষের গমনাগমন চলাচল বেড়েছে সবকিছু মিলে, এবং একই সঙ্গে সংকটও বাড়ছে, নতুন নতুন ইস্যুজে দুর্ঘটনাগুলো ঘটছে। যেটা হয়, আপনার প্রশ্নের উত্তরটা এরকম, কিছু ভালো দৃষ্টান্ত দেখেছে যে অন্তত তারা মাঠে নেমেছেন, মন্ত্রীরা মাঠে নেমেছেন, এমপিরা মাঠে নেমেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঠে, সড়ক এবং ঈদের হতাহতের কথা বলছিলেন। তো উত্তরটা এরকম হতে পারে যে যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, আমাদের বন্ধুজন, তাকে জানেন ফোনে পাওয়া যাচ্ছে না, তার মানে তিনি খুব ব্যস্ত, বোঝা যাচ্ছে যে আগের নাম্বার ব্যবহার করছেন না এবং খুব দায়িত্বের নিষ্ঠা দেখাচ্ছেন। তো মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন, উনি একটা শব্দ ব্যবহার করেছেন, আমার মনে হয় সেটা ঠিক আছে। উনি বলছেন যে তুলনামূলকভাবে ভালো। নতুন সরকার তো বলবেই তুলনামূলকভাবে ভালো, যদিও কোনো মৃত্যু কোনোদিন তুলনামূলক হয় না। এর আগে বলেছেন সাম্প্রতিক ঈদযাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে, এমন দাবি করেছেন। বক্তব্যটা আমি হয়তো একটা ঘুরিয়ে বলেছি দেখে, ওই ঘুরে ফিরে একই কথা দাঁড়ায়। দেখুন, আগের ঈদ যাত্রায় যদি 500 জন হত হয়ে থাকেন আর এবার যদি 300, তারপরে আমি বলবো খারাপ। কারণ মানুষের মৃত্যুই, হতাহতই। সম্ভবত তারা যে উদ্যোগগুলো নিয়েছেন তার কাছে মনে হয়েছে যে আগের চাইতে একটু ভালো, কিন্তু যে প্রস্তুতগুলো আমাদের করতে হবে, কারণ সামনে একটা ঈদ আছে এবং এই সরকার থাকলে আরো একাধিক ঈদ পাবে, মোট 10টা ঈদ তারা পাবে। তো 10টা ঈদের আগে আমাদের প্রশ্ন করতে হবে যে এই যে ঘটনাগুলো ঘটে, যদি অতিরিক্ত ভাড়া থেকে আপনি শুরু করেন, কে নেয়? এই সিন্ডিকেট কি কোনো দলের, নাকি দলের বাইরে এসে স্বতন্ত্র সার্বভৌম একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে যে তাকে হাত দেওয়া যাবে না? 1 মাসে না পারা যাক, তারা রাজনৈতিক ব্যক্তি, তারা তো জানেন কারের মধ্যে থাকেন, কারের মধ্যে থাকেন না। দ্বিতীয়, এই ঘটনাগুলো যখন ঘটে, ফেরির দুর্ঘটনা, চালক চালাচ্ছিলেন নাকি চালকের হেল্পার চালাচ্ছিলেন, তো সেইটা তো একজন মন্ত্রীর পক্ষে, ব্যক্তির পক্ষে, বা আমরা যে 3 জন আছি, আমরা যদি অ্যাডভোকেসি গ্রুপ হয়, আমাদের পক্ষে গিয়ে দেখা সম্ভব না। আমার মনে হয় এখান থেকে যদি আলোচনার সূত্রটা শুরু করা যায়, যে তারা দেখা যাক পরবর্তী ঈদে কতখানি তারা বেটার ব্যবস্থাপনা দেখাতে পারে, তারা কতখানি মালিককে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারেন, চালকদেরকে তারা অ্যাকাউন্টেবিলিটি আনতে পারেন। এবং একটা কথা উনিও বলেছেন যে যারা জনগণ, অর্থাৎ আমরা যারা ভোক্তা, তাদেরও দোষ আছে, আমরা তাড়াহুড়ো করি, সবসময় তাদেরও দোষ থাকে না। প্রাইভেট কারে হয়তো তার দোষ থাকতে পারে, কিন্তু বড় গাড়িতে, বড় লঞ্চে তো তাদের সবসময় দোষ থাকে না, আবার তারা অতিরিক্তও চলেন। সব মিলে আমি মনে করি যে মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আমি তার প্রত্যেকটা কথা আক্ষরিকভাবে ধরার পক্ষে না, আক্ষরিকভাবে ধরলে অনেক আলোচনায় করা যেতে পারে। আমি দেখব যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন, আমি মানলাম বাবুল ভাইয়ের কথায় যে 1 মাসে তার সবকিছু সম্ভব না, দেখি পরের ঈদে কতটুকু ইমপ্রুভ করে। সবচেয়ে বড় কথা, সড়ক সম্পর্কিত 8টা 10টা আমরা 3 জনই বলতে পারবো,
সেইটার কতটুকু পদ্ধতি আমি একটু নিরূপণের আক্ষরিক ব্যাপারে অর্থে তারা ধরতে প্রতিভা। চাই ডক্টর এস এম শামীম রেজা, আবার আসবো নিশ্চয়ই। আমি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে, যে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, সড়ক পরিবহন সেতু মন্ত্রী যেটি বলেছেন, আগে যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। কিন্তু ঈদের এই যে বিএনপির সংসদীয় দলের সভায় ঈদের ছুটিতে সড়ক ও নৌপথে যে অব্যবস্থাপনা আমরা দেখলাম, একটা হচ্ছে কি দৌলতদিয়ার যে ফেরিঘাটের ঘটনাটি, তারপরে আমরা যদি দেখি সদরঘাটের লঞ্চের যে ঘটনাটি ঘটলো সেটি দেখলাম, দুর্ঘটনায় প্রাণহানি, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিএনপির সংসদ সদস্যরা একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা অসন্তোষ প্রকাশ করেছেন যে কেন সড়ক ও নৌপথে এই ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। তো নিজের ফেলো কলিগদের কাছ থেকে না, এটা বলছি। যখন তিনি এই অভিযোগগুলো পেলেন, না, তারপর কি এটা আর বলার সুযোগ শোনেন, থাকে? আমি আপনাকে বলি, দুর্ঘটনা পৃথিবীর সমস্ত দেশেই হয়, আমাদের দেশে বেশি হয়, কারণ এত মানুষ, সড়ক ন্যারো, প্রয়োজনীয় সড়ক ব্যবস্থাপনা নাই, মানুষের অস্থিরতা আছে, যেই সড়ক আপনার 1 গুণ ধারণ করতে পারে না সেখানে আপনাকে 10 গুণ ধারণ করতে হচ্ছে। এটা তো বাস্তবতা আমাদের দেশে। তো আমাদের সড়ক পরিবহন প্রয়োজন 25%, আমাদের সেখানে 8%। এটা তো একটা আমাদের সংকট। তো এই সংকটের মধ্যে কোন ঈদে আপনার দুর্ঘটনা ঘটেনি আপনি বলবেন? আমি বলবো না যে এবার ঈদ একেবারে বিশাল স্বস্তিদায়ক ছিল, ফকফকা ছিল বা ভেস্তের মতো ছিল, বিষয়টা তা না। উনি হয়তো বলেছেন যে যেমন দুর্ঘটনায় মানুষ মারা যায়, তাই না, লঞ্চ ডুবে বা দুর্ঘটনা হয় বিগত আচ্ছা, বছরগুলোতে। আপনার কাছে কি মনে হচ্ছে স্বস্তিদায়ক? না, একেবারে যে অস্বস্তিদায়ক হয়েছে আগের চাইতে এরকম আমি আমার ধারণাই নাই। আমিও নিজেও বাড়িতে গিয়েছি, আমি এরকম কোনো জ্যাম, আমরা মন্ত্রী না, প্রোটোকল নিয়ে যেতে হবে সেই বিষয়ে এইরকম কোনো দুর্ভোগের মধ্যে আমরা পড়িনি। স্বাভাবিক যে জ্যাম থাকে এটা স্বাভাবিক ঘটনা, ঢাকা থেকে বেরোতে আসতে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে জ্যামের মধ্যে আমরা পড়েছি, এটা স্বাভাবিক। মানুষ যে একেবারে মানে খুবই স্বস্তিতে গিয়েছে এটা যেমন ঠিক না, আবার একটা বিরাট অস্বস্তির মধ্যে গিয়েছে। আপনি যে সংখ্যাটা বলেছেন সেই সংখ্যাটা হয়তো একজন মৃত্যুও কোনোভাবে কাম্য না, একটা মানুষের মৃত্যুও কাম্য না। যে মানুষ মৃত্যুবরণ করেছে হতাশাজনক, দুর্ভাগ্যজনক, কিন্তু এর আগে এর চাইতে বেশি মানুষও মারা গিয়েছে এবং দুনিয়ার সব দেশেই মানুষ মারা যায়। আপনি একটা সরকার 1 মাস ক্ষমতায় এসছে, সেই সরকারকে আপনি দেখবেন সরকারের আন্তরিকতা, প্রচেষ্টা এইটা ছিল কি ছিল না। আমি মনে করি যে বিগত যে কোনো সময়ের চাইতে এটা একটা গণতান্ত্রিক সরকার, গণমানুষের ভোটের সরকার। আমাদের সরকারের 1 মাস বয়স হোক আর যাই হোক, এই সরকারের প্রত্যেকটা অর্গান বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করেছে, চেষ্টা করেছে। আন্তরিকতার কমতি ছিল না, এটা আমরা স্বীকার করে চেষ্টা নিচ্ছি, কিন্তু করেছে। তারপর আমরা বলতে চাই যে আমাদের বিগত সরকারগুলোর সময় মন্ত্রী মহোদয়ের যে মন্তব্য, তার সাথে কি শেখ রবিউল আলমের মন্তব্যের কোনো পার্থক্য আপনি খুঁজে পান? না, একই উনি কি ধরনের বলেছেন কথা যে এইবার মনে হচ্ছে সব না? আমরা একেবারে শান্তিপূর্ণভাবে স্বস্তিদায়কভাবে গিয়েছি? এটাও তো উনি বলেননি। উনি বলেছেন যে বিগত যে কোনো ঈদের চাইতে তুলনামূলকভাবে ভালো বা স্বস্তিদায়ক, এটাই তো বলেছেন। এটা তো অপরাধ হওয়ার কথা না। আর আরেকটা কথা দেখেন, এইবারকার আপনি বাজার ব্যবস্থাপনা যদি দেখেন, একটা রোজার মাসে বাজার, এই বাজারে আপনি তো অস্থিরতা দেখেন। আপনি এই দেশের মানুষ বিগত দিনে দেখেছেন দ্রব্যমূল্যের কীভাবে ঊর্ধ্বগতি হয়। তো এইবার তো তুলনামূলক, আমি মনে করি, আমি জানি না বাকিটা আপনারা বলতে পারবেন, তুলনামূলকভাবে বাজারে সেই অস্থিরতা কম ছিল। আমি মনে করি কম ছিল, অবশ্যই কম ছিল। প্রথমে শুধু আপনার ওই লেবুর দাম নিয়ে একটা হুলস্থুল বাজাই দিল, পরের দিন থেকেই সেটা সঠিক জায়গায় চলে এসছে, সেটা হয়েছে। তারপরে তেলের দাম দেখেন, দুনিয়াব্যাপী তেল নিয়ে অস্থিরতা, এটা নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন। অবশ্যই। আপনি চলে আসলেন প্রসঙ্গে, তো আমাকে বলতে হচ্ছে যে তেলের দাম বাড়েনি, সরকার বাড়ায়নি, কিন্তু কি দিতে হচ্ছে, কিছু টাকা বাড়তি দিতে হচ্ছে তাদেরকে খুশি করার জন্য, বকশিশ দিতে হচ্ছে। এই অভিযোগগুলো কিন্তু আসছে কোথায় লম্বা লাইনে, বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা দেখেছি এই অভিযোগগুলো আসছে, বকশিশ দিতে হচ্ছে। তেলের দাম বাড়ানো হয়নি, কিন্তু তাদেরকে বকশিশ দিতে হচ্ছে, তেল পাম্প বন্ধ করে রাখা হচ্ছে, পরে দেখা যাচ্ছে তেল পাম্পে তেল আছে। হচ্ছে, এটা হচ্ছে, কোথাও কোথাও যে হচ্ছে না সেটা না। সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হচ্ছে, প্রচেষ্টা অব্যাহত আছে। আপনি জেনে অবাক হবেন যে আপনি এই যে সংকটটা আপনি দেখছেন, কাদের সংকট সেটা 6% হলো অকটেনের গ্রাহক আমাদের দেশে, 6.12%, আর 6.23% হলো আপনার পেট্রোলের গ্রাহক, তার মানে কি 12.5%, আর বাকি যে 87.5% তারা ডিজেলের গ্রাহক। ম্যাক্সিমাম আপনার কৃষি পণ্যের, কৃষি উৎপাদন বা মিল ইন্ডাস্ট্রির। এইখানে আপনি কোনো অস্থিরতা দেখেছেন বা সংকট দেখেছেন? দেখেননি। আপনার এই সংকট হলো 12%-এর মধ্যে। এবং আপনাকে আমি একটা তথ্য দেই, আমরা এগুলোর ডেটা কালকে জ্বালানি মন্ত্রী আমাদেরকে ব্যাখ্যা করেছেন এবং তথ্য দিয়েছেন। আমাদের যে জ্বালানি, হ্যাঁ আমাদের 3 মাসে জ্বালানি নাই, মজুদ নাই, এটা ঠিক, কিন্তু আমাদের যে জ্বালানি মজুদ আছে এবং যে সাপ্লাই চেইন, আপনি গত মাসে যে সাপ্লাই দেওয়া হয়েছে এই মাসে এই পর্যন্ত 25 তারিখ পর্যন্ত তার 1.5 গুণ সাপ্লাই দেওয়া হয়েছে। আমি উদাহরণ হিসেবে বলি, সোনার বাংলা পেট্রোল স্টেশন, যেটা ওই যে আসাদ গেটে, 25 সালের মার্চ মাসে তারা 20,000 লিটার সাপ্লাই করেছে, 20,000 লিটার, 19 দশমিক প্রায় 20,000 লিটার।
এই মাসের 25 তারিখ পর্যন্ত তাকে 29,000 লিটার সাপ্লাই করতে হয়েছে। তার মানে কি? সরকারের সাপ্লাই আছে, এখানে মজুদদারি হতে পারে, এখানে কালোবাজারি হতে পারে, বা অতিরিক্ত সঞ্চয় বা অতিরিক্ত গ্রাহকও বেশি কিনবার জন্য করতে পারে। সরকার যে সাপ্লাই আছে, এই তেলের অস্থিরতা দুনিয়ার সমস্ত জায়গায় আছে, শ্রীলঙ্কায় আছে, আপনার ভিয়েতনামে শুরু হয়েছে, সমস্ত দেশে এই তেল নিয়ে তাই অস্থিরতা যদি আছে। হয়, গতকাল শনিবার মধ্যরাতে আপনি নিশ্চয়ই ঘটনাটা জানেন, তেল পাম্পে তেল দিতে না পারায় বাগবিতণ্ডার জেরে নাহিদ সরকার নামে এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হ্যাঁ, তাহলে যশোরে। এই ধরনের ঘটনা যশোরে কেন যশোরে। ঘটলো? জি, হ্যাঁ, ঘটেছে। তেল নিয়ে যে একেবারে সব স্বস্তি আছে সেটা না, মানুষের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই তেলের যে সাপ্লাই আগের চাইতে বেশি সাপ্লাই দেওয়া হচ্ছে এবং তেলের সংকট হবে না। আগামী এপ্রিল মাসের মধ্যে আমাদের প্রতি মাসে গড়ে কনজাম্পশন 33,000 টন, 33 থেকে 35,000 টন আমাদের এখন পর্যন্ত মজুদ যেটা আছে। আগামী মাস চলে যাবে এবং এপ্রিল মাসে সব মিলিয়ে প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ মিলিয়ে 1,10,000 টন আমাদের বুকিং দেওয়া আছে এবং পাইপলাইনে আছে। সেই জন্য তেল নিয়ে যে বিরাট সংকট হয়ে যাবে সেটা না। আর সবচেয়ে মূল কাজ হলো কৃষি উৎপাদন এবং ইন্ডাস্ট্রিয়াল তেল। সেই তেলটা হলো ডিজেল, সেই ডিজেলের সংকট কোথাও নাই, আপনি খুঁজে দেখবেন। শুধু অকটেন এবং পেট্রোল, যেখানে মোটর বাইকাররা নানানভাবে তারা বেশি পরিমাণ তেল নেবার চেষ্টা করছে, কেউ কেউ হয়তো পাবো না এই টেনশনে আছে, বা কেউ কেউ উৎকণ্ঠার কারণে, বা কেউ কেউ এর মধ্যে দুষ্টামিও করে থাকতে পারে, সেই বিষয়গুলো আছে। তবে সংকট আছে, এটা আমি অস্বীকার করছি না, এবং এই সংকট বৈশ্বিক, এই সংকট আমাদের সৃষ্ট না, এটা দুনিয়াব্যাপী এই জি। সংকট। শহীদুল ইসলাম বাবুল, আবার আসবো আপনার কাছে। আমি যদি একটু 1 মিনিট এর আগে যে দুর্ঘটনার যে এবং মন্ত্রীদের প্রসঙ্গে যদি একটু বলার সুযোগ থাকে, পরে হয়তো অন্য প্রসঙ্গে যাব। সেটা একটা জিনিস দেখুন, আমি এইটাকে কিন্তু ভালো মনে করি যে সংসদ সদস্যরা ডিসস্যাটিসফ্যাকশন ব্যক্ত করেছেন, তার মানে মন্ত্রীর সাথে তো একমত হতে হবে এমন কোনো কথা নেই। মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে এবং সেখানে অন্যরা আছেন, অথবা সংসদ সদস্যরা যদি দ্বিমত পোষণ করেন সেটা আমি ভালো মনে করি এবং সেটা মন্ত্রীকে অ্যাকাউন্টেবল করবে। একটা জিনিস দেখেন, যেমন ট্রেনে বা অনলাইনে টিকিট কাটা হয়েছে, সেটা তো ভালো, কিন্তু আবার পত্রিকার মারফত আমরা জানছি যে একই ক্ষেত্রে একই সিটে 2 জন বা 3 জন। এখন এটা কারিগরি ত্রুটি না অন্য কোনো ধরনের ম্যানিপুলেশন, সেটা ভবিষ্যতে দেখার প্রয়োজন। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে দৌলতদিয়ার, তার 1-2 সপ্তাহ আগে আমরা পরীক্ষা সংক্রান্ত একটা কাজে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম বাবুল ভাই, এবং ওই জায়গাতে এবং বারবার আমরা কিন্তু সেদিন রোজার সময় তাকে জিজ্ঞেস করছি যে আমরা এখানে নামি, আমরা নেমে যাই, ড্রাইভার কিন্তু আমাদেরকে নামালেন না। এখন ড্রাইভার নামাচ্ছেন না, না জনগণ নামাচ্ছেন না, আমরা আমাদের শৈশবে কিন্তু নামতাম এরকম বড় বড় 2-একটা দুর্ঘটনার পরে। প্রচুর পরিসংখ্যান লাগে সড়ক সংক্রান্ত। আপনি এই আলোচনা আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কাউকে আনেন, এই আলোচনা কমপ্লিটলি চলে যাবে প্রশিক্ষণ, ব্যবস্থাপনা, আইন এবং অতএব আমার কাছে মনে হয় যে আমরা দেখি যে তারা ব্যবস্থাপনায় কি করতে পারলেন, তারা সিন্ডিকেট ভাঙাতে কি করতে পারলেন, প্রযুক্তিতে কি করতে পারলেন। শুধুমাত্র একটা বক্তব্য এবং সেই বক্তব্যটাকে দিয়ে আমি বলছি না যে আমাদের বন্ধুজন দেখে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, এইটা দিয়ে আমার কাছে খুব বড় কিছু মনে হয় না। বড় কিছু হলো এই ব্যবস্থাপনা, পরিসংখ্যান, এই সড়ক, এই চলাচল এবং আপনি যে প্রসঙ্গ বললেন যে নোয়ে, সেইটার কি উন্নতি আগামী ঈদে, পরের ঈদে, আর এটা যেন সিজনাল না হয়, এটা যেন কেবল ঈদ বা পূজা ভিত্তিক না। অবশ্যই আমি ডক্টর এস.এম. শামীম রেজা, অবশ্যই আপনার কথার সূত্র ধরে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসতে চাই। কিছুক্ষণ আগে বলছিলেন শহীদুল ইসলাম বাবুল যে আমাদের এপ্রিল মাসে যে পরিমাণ তেলের মজুদ রয়েছে, আমাদের কোনো ধরনের সংকট হওয়ার কোনো সম্ভাবনা এখনো তিনি দেখছেন না এবং সবকিছু নির্বিঘ্নভাবে চলছে। এখন এই যে গতকাল যে ঘটনাটির কথা বললাম, শনিবার মধ্যরাতে ঢাকার বাইরে আপনার তেল পাম্পে বাগবিতণ্ডার জেরে যে মানুষটিকে চাপা দেওয়া হলো, ট্রাক চাপা দিয়ে মারা হলো, এটি কি আসলে অব্যবস্থাপনা হিসেবে আপনি দেখেন কিনা? দেখেন, বাবুল ভাইয়ের তথ্যটা কারেক্ট এবং এই তথ্যটা ইটসেলফ হচ্ছে গভর্নেন্সের ফেইলিওর বোঝাচ্ছে। আমাদের যে পেট্রোলিয়াম অকটেনের যে ক্রাইসিসের লাইন টাইন দেখা যাচ্ছে, এর সাথে কিন্তু যুদ্ধের কোনো সম্পর্ক নাই, কারণ এটা অ্যাবসলিউটলি মোটা দাগে এটা আমাদের লোকাল ডোমেস্টিক প্রোডাকশন। আমাদের প্রোডাকশন আছে, আমাদের সাফিসিয়েন্ট মজুদ আছে, সাপ্লাই লাইন নে কোথাও সমস্যা আছে কি না, যে কারণে এখানে এই ঘটনাগুলো ঘটছে। এবং এই সিন্ডিকেটটা যে ডেভেলপ করেছে, এইটা কাদের মাধ্যমে হয়? সরকারি দল ছাড়া যে সিন্ডিকেট হয় না, এটা তো বাংলাদেশে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা এটা বুঝে। তাহলে প্রশ্ন হচ্ছে, দলের পিছনে যারা ইনভেস্ট করছে তারা এখন হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করে নিচ্ছে। আপনার মনে থাকার কথা, ইউক্রেন যুদ্ধ যখন হয় এক্স্যাক্টলি একই ঘটনা ঘটেছিল। হাসিনা তখন ডিসাইসিভলি প্রায় লিটার প্রতি 30, 35, 40 টাকা তেল, গ্যাস, অকটেন, ডিজেলের দাম বাড়ায় দিল। মানুষের যা কষ্ট তাই হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেটা আমি ইম্পোর্ট করছি না, গ্যাস না, ক্রুড অয়েল না, যেটা আমার ডোমেস্টিক প্রোডাকশন,
সেখানে কেন সংকট হচ্ছে? আমার সংকট হইলে তো ক্রুড অয়েলের সংকট হওয়ার কথা, আমার রিফাইন্ড অয়েলের সংকট হওয়ার কথা, যেটা আমি সিঙ্গাপুর থেকে আনতেছি, ফার্নেস অয়েল আনতেছি মালয়েশিয়া থেকে, অথবা স্টক আপনি স্পট মার্কেট থেকে আপনি ডিজেলের কথা বলছেন। এক্স্যাক্টলি। জি। তাহলে সেখানে সংকট হচ্ছে না, ডিজেল যেটা যেহেতু আমরা যুদ্ধের সাথে import করি, affected। সেখানে সংকট হওয়ার তাহলে কথা। সে পিওর সিন্ডিকেটেড প্রবলেম। আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যেটার দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ সরকার জানে না এখানে কারা কারা সিন্ডিকেট ব্যবসা করছে, কারা কারা কোথায় কি করছে না করছে, এটা অ্যাবসলিউট ইম্পসিবল। আপনি ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে এটা খবর নেওয়া সম্ভব। ইমিডিয়েট কি করা দরকার? ইমিডিয়েট বোধ করছি সরকার টেম্পোরারিলি দাম বাড়ায় দেখ। যেই মার্কেটে অবৈধভাবে বিক্রি হচ্ছে, ধরেন এখন 90 টাকার জিনিস 120 টাকা 30 টাকা হচ্ছে, আপনি 130 টাকা করে দেন, এখনই করে দেন। 130 টাকা করলে যেটা হবে, যে 4-5টা কোম্পানি সাপ্লায়াররা সিন্ডিকেটটা করতেছে, এই সিন্ডিকেটটা ভেঙে যাবে। ভেঙে মার্কেট প্রাইসটা সারা গ্রামে গঞ্জে সব জায়গায় পেট্রোল স্টেশনগুলোতে চলে যাবে। সিন্ডিকেট ভেঙে দিলেই যেটা হবে, সাপ্লাই এবং ডিমান্ড চেইনের ভিতরে কিন্তু ভোক্তাদের কি ভারসাম্য হবে? তৈরি হয়। ভোক্তা তো চাচ্ছে না সে তো যে দিচ্ছে। দাম বাড়ুক, সে সেক্ষেত্রে তো সরকারকে তাদের এটা বুঝিয়ে বলতে হবে, সে তো expectation এমনি meet দিচ্ছে হবে না। এটা, সে তো বাধ্য হচ্ছে, বৈধ অবৈধভাবে এটা দিচ্ছে। আমি গ্রাম থেকে আসলাম, 190 টাকা লিটারে কিনে নিয়ে আসছে, কারণ সিম্পলি দিচ্ছে না, বিক্রি করছে না। আবার হচ্ছে আপনি মানে পুলিশের গাড়ি নিয়ে যান, আপনি ভয় দেখান, বাবুল ভাইয়ের মতো পাওয়ারফুল এমপি যাক, দেখবেন চেহারা দেখার সাথে সাথে বলবে লিটার, কোনো লিটারের সমস্যা নাই, একদম 90 টাকা লিটার গাড়ি ভরে দেবে, হয়তো টাকাও দেওয়া লাগবে না ভয়ে, কারণ আগে পিছনে আরও যা 2 নাম্বারই করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সিন্ডিকেট ভাঙার নিয়ম হচ্ছে আপনি সিন্ডিকেটটাকে বড় করে ফেলেন, সারা বাংলাদেশের ফিলিং স্টেশনকে সিন্ডিকেট করে ফেলেন। তখন যেটা হবে, মনোপলি ব্রেকডাউন করবে। মনোপলি ব্রেকডাউন করলে মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড চেইনের ভিতরে ব্যালেন্স তৈরি হবে। তখন সরকার যেটা করবে, এর ভিতরে আপনি এজেন্সি দিয়ে খোঁজ খবর নেবেন কারা কারা এই সাপ্লাই চেইনের জি, দুষ্টামিটা করেছে, আচ্ছা, বুঝতে এরপরে আপনি পেরেছি। আগের প্রাইসে ফেরত আসবেন। ব্যাস, এছাড়া যথাযথ এটার ফিয়াদ। কোনো শর্টকাট কোন জি, সলিউশন আমি প্রসঙ্গে আপনার কাছে উত্তরটা জানতে চাই যে উনি যে উপায়টা দেখাচ্ছেন সেটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? না, ওনার যুক্তি আছে, ঠিকই আছে, তবে একটু পার্থক্য আমি এটা দেখি যে ধরেন ভোজ্য তেলের যে সিন্ডিকেট বা চিনির যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে এই পেট্রোলের বা তেলের যে সিন্ডিকেট, এটা ভিন্ন। এটা ম্যাক্সিমাম হলো পাম্প মালিক যারা, তারা এই দুষ্টামির সাথে বেশি জড়িত থাকে। এখানে বিএনপির দলের বা অন্য রাজনৈতিক দলের সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনাটা, সুযোগটা কম। না, সাপ্লাই তো হচ্ছে, না সাপ্লাই কিন্তু হচ্ছে, বিপি মেঘনা পেট্রোল অয়েল বা পেট্রোল এই কোম্পানিগুলো সাপ্লাই, কোম্পানিগুলোর সাথে ইনভলভ, এটার সাথে অলরেডি রিপোর্ট আসছে। সাপ্লাই যেটা দেওয়া হচ্ছে সেটা Report তো reference-টা যদি ডকুমেন্টেড, সে সাপ্লাই দিচ্ছে, কোম্পানিগুলো সাপ্লাই দিচ্ছে এবং এই মালিকরা, পেট্রোল মালিকরা সরাসরি নিচ্ছে। তো সেই জন্য পেট্রোল মালিকরা করে কি, এগুলাতে তারা যদি 5,000 লিটার 10,000 লিটার নেওয়ার পরে সেখান থেকে এরকম হতে পারে যে 3,000 লিটার তারা সেখান থেকে সরাই রাখে বা 5,000 লিটার, কারণ দাম তো বাড়বেই, ওরা জানে যেটা। তো দাম বাড়ার আশাই তো সে এটা মজুত করছে ম্যাক্সিমাম। বা যারা গ্রাহক, তারাও যার 5 লিটার দরকার, সে 10 লিটার কিনে 5 লিটার সাশ্রয় করে রাখে, যে সংকট তো হবেই, সংকট হলে আমি এটা ব্যবহার করব। কেউ সৎ উদ্দেশ্যেও করে। আপনার চালের যখন বন্যা হবে, তখন দেখবেন চালের যে কনজিউম, এখন এই সময়ে যে কনজিউম, তবে বিএনপি যেটা সৎ উদ্দেশ্যে চেষ্টা করছে, উনি যেটা বলছে ঠিকই বলছে, যে দামটা বাড়িয়ে দিলে আমার ধারণা যে এটা আপাতত হয়তো যারা মজুত করেছে তারা সেটা মার্কেটে দিলে অস্থিরতা কমে যেতে পারে, এটা একটা ইস্যু। আবার কেউ কেউ বলছে যে কমিয়ে যদি দেয়, এই মন্তব্য একজন করেছে যে কমিয়ে দিলে ওরা আবার হতাশ হয়ে যেতে পারে যারা মজুতদাররা, যে গভর্নমেন্ট বাড়াবে না, দীর্ঘকাল এটা রাখার সুযোগ নাই। তো বিএনপি প্রতিদিন 167 কোটি টাকা এই মুহূর্তে ভর্তুকি দেওয়া লাগছে প্রত্যেক দিন, এই মানে তেলের খাতে বা জ্বালানি খাতে। তারপরেও বিএনপি এটা বাড়ায়নি, ডিউ টু রিজন যে মানুষের উপর চাপটা না পড়ে। সরকার অন্য দিক দিয়ে ব্যবস্থা করতেছে এবং সব কিছু বাদ দিয়ে এই যে মানে ইকোনমিক যে মিটিং, তারা এই তেল পারচেসের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার, এটা আমাদের রিজার্ভের উপরে অর্থনীতির একটা বিরাট চাপ হলেও এইটা আমরা করতে হচ্ছে। শহীদুল ইসলাম বাবুল, আবার আসবো নিশ্চয় আপনার কাছে। ডক্টর এস এম শামীম রেজা, একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইন শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে, কোনোভাবে যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আগের দিন প্রধানমন্ত্রী বলেছিলেন কাল নয়াপল্টনে আসবো, আপনাদের দেখতে চাই, দেখবো কারা কারা আসে। এখন এই যে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আসলেন, আবার রাস্তা বন্ধ করে তাদের উপস্থিতির কথা জানালেন, কিন্তু আগের দিনই যদি বলা হতো যে আপনারা আসবেন না, রাস্তা বন্ধ করবেন না, এটি কি তাদের জন্য সঠিক একটা নির্দেশনা হতো না?
বলতে পারলে ভালো হতো। দেখুন, এটা নির্ভর করে আসলে প্রধানমন্ত্রীর টিম কিভাবে কাজ করে। আমি আবার আগের ওই বক্তব্যে ফিরে যাই যে যোগাযোগ মন্ত্রী একটা বক্তব্য দিয়েছে। দেখুন, আমরা দীর্ঘ সময় চ্যানেলগুলো ব্যয় করছি যে আপেক্ষিক, না আগে ভালো না পরে ভালো। এটা তো একটা হিউম্যান এরার হতে পারে, তাই না? এটা বলার, হ্যাঁ, কেউ হয়তো একটু বেশি বলেন, কারোর হয়তো ভোকাবুলারি এক একজনের এক এক রকম। মূল কথাটা একই রকম। প্রধানমন্ত্রীর মতো বলবেন। এই যে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন যে কথাগুলো বলেন সেগুলো পাশাপাশি রেখে দেখেছেন যে কি দাঁড়ায়। কোনো কোনো ক্ষেত্রে আপনার মনে হবে যে অত্যন্ত শিশুতোষ বক্তব্য, কিন্তু এটা কি শিশুতোষ বক্তব্য? সেটা যুদ্ধ চালাচ্ছে, তার টিম থাকে। তো প্রধানমন্ত্রী হয়তো বলবেন যে আমি আগামীকাল অফিসে যাব, কিন্তু উনি অফিসে যাবেন কিভাবে যাবেন, রাস্তা কিভাবে খালি থাকবে। এক পর্যন্ত ওনাকে বলতে শুনেছি যে আপনারা সরে যান, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এবং ওনাকে ও বলতে দেখেছে যে আপনারা যদি এরকম করেন আমি পরবর্তীতে আসবো না। অতএব আমার কাছে যেটা মনে হয়, আমি যোগাযোগের প্রশিক্ষিত মানুষ হিসাবে যেটা আমার কাছে মনে হয়, প্রধানমন্ত্রীর ভাষায় বলবেন, এমপি হিসাবে বাবুল ভাইয়ের ভাষায় বলবেন, আমি বিশ্লেষক হিসেবে আমার ভাষায়। এইটা যদি আমরা মনে করি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে একেবারে কালকের পুরো কর্মপরিকল্পনা বলে দেবেন, আমি অফিসে যাব, আপনারা দুই সারি দাঁড়াবেন, ওর থেকে গাড়ি যাবে, এদিক থেকে আপনি যাবেন, ভাই এভাবে তো চলে না। তিনি তার ভাষায় বলবেন, তার টিম কিভাবে কাজ করছে সেটা গুরুত্বপূর্ণ। যে কথাটা আমরা একটু আগে বলছিলাম, আপনি পদ্ধতি চালু করতে পারছেন কিনা। সুতরাং আমি আপনার কথাটাকে এইভাবে আমি ব্যাখ্যা করব যে পরবর্তীতে এরকম হলে তার যে স্ট্র্যাটেজিক টিম আছে, তার যে অন্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে আছেন, বা তার দলীয় যারা আছেন, ওখানকার সাংগঠনিক দায়িত্বে যারা আছেন, এটা তাদের দায়িত্ব হবে সেটা ঠিক করা। অতএব আমরা প্রধানমন্ত্রীর ভোকাবুলারি আর আপনার ভোকাবুলারি আর এমপির ভোকাবুলারিকে যদি এক করে ফেলি, কিংবা ধরুন ফুয়াদ ভাই যে ভাষায় বিরোধী হিসাবে এখন সমালোচনা করছেন, ওই সমালোচনা যদি আমি সরকারের লোকের কাছ থেকে আশা করি, সেটা পারবে না। আমি আবারও ওখানে আসবো, পদ্ধতি তৈরি করতে হবে, প্রত্যেকের জায়গা থেকে তার মতো করে বক্তব্য দেবেন, কিন্তু ওই পদ্ধতি নিশ্চিত করবে যে উনি ওখানে গেলে কি কি পরিস্থিতি তৈরি হতে পারবে এবং কি করে মোকাবেলা করা যাবে। এই প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার মন্তব্য শুনতে চাই যে একবার আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য যদি শুনি যে তিনি রাস্তা বন্ধ না করার আহ্বান জানাচ্ছেন, খুবই সুন্দর জেস্চার, এবং নেতাকর্মীদের দেখে বলছেন যে তাদেরকে কাজ নেই, তারা যেন কাজে ফিরে যায় এমন আহ্বান জানাচ্ছেন। আবার বলছেন যে কাল আমি নয়াপল্টনে যাব, তখন কে কে আসবে আমি সেটা দেখতে চাই। এই দুটা বক্তব্য কি কন্ট্রাডিক্টরি মনে হয়? না, কারণ হচ্ছে যে আপনার বাংলাদেশের পলিটিক্যাল কালচার তো বিবেচনা করতে হবে। এখানে পলিটিক্সের সার্ভাইভারের একটা বড় জায়গা হচ্ছে যে আপনি শো ডাউন করতে পারছেন কিনা, আপনি দেখাতে পারছেন কিনা। এমনিতে রাজনৈতিক অফিসগুলো এখন একদম মানে বসে গেছে আর কি। বিএনপি নেতাকর্মীরা তো এখন কেউ পার্টি অফিসে যায় না, তারা তো এখন সরকারি অফিসে ঘোরাফেরা করছে। কোথায় আমার এলাকাতে দেখলাম খাল খননের মানে করে ফাইল টাইল প্রজেক্ট রেডি করে দিচ্ছে আর কি। শুধু বিএডিসি এটা পাশ করে দেবে আর তারা বাকি কাজগুলো তারা করবে আর কি। তো এই জায়গা থেকে প্রধানমন্ত্রী হয়তো বলার চেষ্টা করছে যে পলিটিক্যাল এঙ্গেজমেন্টটা দলের নেতাকর্মীদের এখন আছে কিনা সেটা দেখতে চাই, না বাকিরা সবাই খাওয়া দাওয়ায় লেগে গেছে। এবং দেখবেন সচিবালয় সংসদীয় ভবনে ঢোকার সময় যারা দাঁড়ায় ছিল বলছে না, এদের কি কোনো কাজ টাজ নাই নাকি? তো এখন আমার মনে হয় যে এইটার ইমিডিয়েট জায়গা থেকে দেখলে এটা বাংলাদেশের কালচার, বাট আমরা এক্সপেক্ট করব উনি অন্যান্য জায়গাতে যেই এক্সাম্পলগুলো সেট করছেন পলিটিক্যাল কালচারে এই জায়গাগুলো শিফট করবেন। এই যে বড় সমাবেশ করা, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এটা একসময় প্রয়োজন ছিল কেন? আপনার মানুষের তো কমিউনিকেশনের স্পেস ছিল না। আজকে আপনি এই তিনজন মানুষ আমরা চিৎকার চেঁচামেচি করছি, মিলিয়নস অফ পিপুল শুনতেছে। কিন্তু আগের দিনে কি ছিল? ওই একটা লিফলেট নিয়ে গ্রামে যাওয়া লাগতো, সৌরার্দি শেখ মুজিব নৌকায় করে মাইলের পর মাইল গেছেন। তো এখন এই প্রসেস প্রতিবাদ করবার, মিছিল সমাবেশ করবার, এগুলো পরিবর্তন হওয়া দরকার। এগুলো ফাংশনাল না, আমরা দেখেছি বড় মিছিল মিটিংগুলো পলিটিক্যালি কাজ করে না। আচ্ছা, ধন্যবাদ। এখানে ওনার কথা একটা জিনিস বলি, যেমন ধরেন যে ইফতারের সময় বিরোধী দলের নেতা কূটনীতিকদের জড়িয়ে ধরলেন, এইটাকে আপনি কি ব্যাখ্যা দেবেন? ভাই, এটা আন্তরিকতার এক্সপ্রেশন, ইজ এ পলিটিক্যাল লিডার। উনি এটা ধরেন এটার বহু রকম ব্যাখ্যা দিতে পারেন, ব্যাখ্যা দেওয়ার তো দরকার নেই। প্রধানমন্ত্রী একটা অন্য অনুষ্ঠানে এসে বলছেন ওকে কালকে পার্টি অফিসে দেখা হবে, এটা তো কমন একটা কথা, এটা তো মানবিক একটা বিষয়। উনি হয়তো আরো মানবিক হবার চেষ্টা করছেন, আরো ইজি স্মুথ যোগাযোগের চেষ্টা করছেন। আমি ওই দুটো কথা থেকে ওখানে যাব যে যারা দায়িত্বে আছেন, এবং যেটা উনি বললেন যে কোনটা ইফেক্টিভ এবং কোনটা ইফেক্টিভ না, এটা নেতারাও একসময় বুঝতে পারবেন যে আসলে কোনভাবে যোগাযোগ করলে কাজে লাগে বা না লাগে। এই যে দেখেন, এত বড় যুদ্ধের মধ্যে ইসরায়েলে যখন আক্রমণ হচ্ছে সেখানে হাজার হাজার মানুষ হত হয়েছে, বেনামিন নেতানিয়াহু বলছেন কিছুই ঘটছে না, ইসরায়েল টেলিভিশন সংবাদ মাধ্যমে বলছে কোনো কিছু ঘটছে, তাহলে বাস্তবে ঘটছে না। ওই প্রধানমন্ত্রী ওই ভাষাতেই কথা বলে। অতএব ওই ভাষা ধরে আমরা পদ্ধতিকে বিশ্লেষণ করতে পারবো না, আমাদের দেখতে হবে পদ্ধতি কাজ করছে কিনা। এবং সংস্কৃতির রূপান্তর, যেটা উনি বললেন যে ভাই বড় সমাবেশ এখন আর লাগে না, ভোট চাওয়ার জন্য আপনাকে ওইভাবে যেতে হয় না, সেইটা যখন আমার মনে হয় যে নিশ্চয়ই নেতারাও সেটা বোধ করবেন, এবং তরুণরা হয়তো একটু বেশি এগিয়ে থাকেন, ওনারা হয়তো একটু পুরনো রীতিতে রাজনীতি করছেন। তবে আমি ওই একেবারে বক্তব্যের আক্ষরিক
ব্যাখ্যা করবার পক্ষে নই। আচ্ছা, ধন্যবাদ। আমি এবার শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসতে চাই। 1 মাস পার হওয়ার পর 37 দিন পার হয়েছে নতুন সরকারের, এর পরের পরিকল্পনা কি বিএনপি সরকারের? হ্যাঁ, 180 দিনের একটা পরিকল্পনা তো সরকার বলেছে। বেসিক্যালি বিএনপি নির্বাচনী ইশতেহার, তারপর জুলাই চার্টার, এই বিষয়গুলো নিয়ে বিএনপি কাজ করছে এবং ইতিমধ্যেই সেটার প্রতিফলনও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সরকারের যাত্রার মধ্যে দেখেন যে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছিল, যেটা নিয়ে গ্রামে গেলে আমরা দেখেন মানুষের বিপুল উৎসাহ, নারীরা যে কবে আমরা ফ্যামিলি কার্ড পাবো, কবে, মানে খুবই উদ্গ্রীব এবং উৎসাহী, যে সেই কাজগুলো এগিয়ে যাচ্ছে। এই মাসে আপনার কৃষক কার্ড হবে, আলে মোলামা, তারপরে মন্দিরের পুরোহিত, যাজক, গির্জার প্রত্যেকের জন্য একটা শুরু হয়ে গেছে, তাদের যে ভাতা বা সম্মানী সেটা শুরু হয়েছে। তারপরে আরও কৃষকদের জন্য আপনার দেখছেন যে অলরেডি 1,500 কোটি টাকা কৃষি ঋণ, 12 লক্ষ কৃষক প্রান্তিক পর্যায়ে কৃষক এই সুফলটা পেয়েছে। এবং সরকার প্রতিদিন ধরেন কোনো না কোনো জনসম্পৃক্ত যে বিষয়গুলো কর্মসূচি সেইগুলো নিয়ে প্রতিদিন একটা মুহূর্ত সরকার ব্যয় করছে না, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা কাজ করছি। আশা করি যে আমরা এই উপসাগরীয় যুদ্ধটা আমাদের জন্য, সারা দুনিয়ার জন্য সংকট, আমাদের জন্য একটা বড় সংকট। এটা না হলে জনজীবনের যে মূল আকাঙ্ক্ষা, মানুষের যে স্পিরিট, স্বাধীনতা বলেন আর জুলাই বলেন, আমাদের মূল স্পিরিট তো অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি, এই দুইটা হলো আমাদের নতুন সরকারের কাছে। নিশ্চয়ই আমাদের অনেক প্রত্যাশা, নিশ্চয়ই সরকার সেই পথেই হাঁটবে। অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম বাবুল আপনাকে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ডক্টর এস এম শামীম রেজা, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য।